হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলা আজকে ভিডিও দেয়নি, অমাবস্যা সেও দেখলাম ভিডিও দেয়নি। গেল কোথায় এরা সব? মানে অমাবস্যার বাড়িতে গেস্ট আসুক, শরীর খারাপ থাক, ও কিন্তু প্রত্যেক দিন 2 মিনিটের হলেও কিন্তু ব্লগ দিয়ে ওর ভালোবাসার মানুষদের, ওর যারা কিছু কিছু স্পেশাল ভিউয়ার আছে তাদেরকে কিন্তু ও খুশি রাখার চেষ্টা করে। ওই যারা বলে না পনিরের রেসিপিটা দেখাবে, ওই যে পনির আনলো সেদিন, রেসিপি দেখায়নি, রান্না করা দেখায়নি। অবশ্যই পনির এনেছে, রান্না তো হয়েইছে, কিন্তু দেখায়নি। তো সেক্ষেত্রে অনেকের আবদার যে পনিরের রেসিপিটা কিন্তু দেখাবেন, কারণ ওয়াইটিতে মনে হয় না পনিরের কোনো রেসিপি নেই। ওই অমাবস্যার ট্যালট্যালে মার্কা পনিরের ঝোল দেখতে হবে অনেকের। তো সেই জন্যই বলি, উনি কিন্তু ওই মানুষকে খুশি করার জন্য 2 মিনিটের হলেও ওই গাছ, ফুল, ওয়েদার দেখিয়েও মানে ভিডিও দেয়। কিন্তু আজকে দিল না কেন? অনেকে বলছে যে মাও যাচ্ছে মেয়ের সঙ্গে, কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে মেয়ে এখনও খোলসা করে বলেনি। কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে এটুকু অন্তত আমি শিওর হয়েছি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে যখন ওর দাদা বৌদি এসছিল ওদের বাড়িতে, মানে ওই দিল্লির দাদা বৌদি, মানে মাসুতো দাদা বৌদি যখন এসেছিল, তখন ওর বৌদি হাট থেকে কিছু শাড়ি কিনেছিল, এবং তারপরে শাড়িগুলো দিল্লি চলে যাওয়ার পরে ওনার এত ভালো লেগেছে, গামলাকে বলেছিল আবার ওরকম দুটো ওই 350 টাকা করে ওই শাড়িগুলো আবার কিনে আনতে। খুব সফট নাকি খুব ভালো পেয়েছিল। তো আমরা দেখেছিলাম গামলা ওই দুখানা শাড়ি কিনে এনেছিল, বৌদিকে পাঠিয়ে দেবে বলেছিল, কুরিয়ারে পাঠিয়ে দিতে। ভালো কথা। তো সেদিন যখন প্যাকিং করছিল দেখলাম সেই শাড়ি দুটো, যেটা কিনা গামলা কিনে এনেছিল ওর বৌদি চলে যাবার পরে, বৌদির জন্যই, বৌদি বলেছিল কিনতে, তো সেটা দেখলাম ও ব্যাগের মধ্যে, ওর লাগেজ ব্যাগে ও সেটা ঢোকাচ্ছে। তো সেখান থেকে এইটুকু শিওর যে ও দিল্লি যাচ্ছে। ওটা কুরিয়ারে করলে ওইভাবে ব্যাগে করে নিশ্চয়ই পাঠাতো না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ও দিল্লি যাচ্ছে সেটাতে আরও পরিষ্কার। তার কারণ হচ্ছে ও বারবারই লিখছে দুজনের জন্য এত ব্যাগ, দুজনের জন্য এত ব্যাগ। তো সেখানে দুজনটা নিশ্চয়ই ওর মা মনে হচ্ছে না যাবে, তাহলে ওর মাও দুদিন আগে থেকেই গাইতো ঘুরতে যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব, গাইতো। তো সেক্ষেত্রে যত সম্ভব মনে হচ্ছে ঠাম্মিকে নিয়ে কিন্তু ও দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হয়তো বা দিয়েও দিয়েছে, যেহেতু ভিডিও আসেনি বলতে পারবো না। তার কারণ হচ্ছে ঠাম্মি আমরা জানি দিল্লিতেই থাকে, খুব বেশি দিন কিন্তু রইল না। এবং ঠাম্মিরও জিনিসপত্র গোছানো হচ্ছে বুঝতে পারলাম। তারপরে ওর কসমেটিক্স, ওর খাবার, বিভিন্ন 3-4খানা ব্যাগ হয়ে গেছে। তো ব্যাগ বইবে কে? ও বলছে না ব্যাগ বইবে কে? আরে ভাই, তুই যখন অযোধ্যা গিয়েছিলি তখন কে ব্যাগ বয়েছিল? তখনও তো অনেক লাগেজ টাগেজ হয়েছিল, সেই অরেঞ্জ ট্রলি যেটা নিয়ে কথা হয়েছিল, সুরাটের ব্যাপারটা। তো সুরাটেও তো গিয়েছিলি মা মেয়ে দুজনে মিলে, অনেক ট্রলি ব্যাগ ট্যাগ নিয়ে, তখন কে বয়েছিল? আর যে ব্যাগ বয়েছিল তাকে সঙ্গে নিয়ে নে না, মানে ফোকলা। ও আচ্ছা, ফোকলার কথা মনে পড়লো একটা কথা। আমি একটা জিনিস শুনলাম, এবার কতটা সত্য কতটা মিথ্যা জানি না। ফোকলা নাকি নতুন একটা আবার মুরগি ধরেছে। ঠিক আছে, কারণ দেখো, কিছু কথা তো অবশ্যই গোপন সূত্র, ওপেন সূত্র, কিছু কথা তো অবশ্যই আসে আমাদের কাছে। তো সেখানে ফোকলা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় মোটামুটি অ্যাক্টিভ, মোটামুটি ফলোয়ার্স আছে, ইউটিউবেও মোটামুটি সবাই চেনে, তারপরে অন্যান্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক। তো সেক্ষেত্রে ওইখান থেকেই ওর এক ফলোয়ার্স আমাকে মেসেঞ্জারে জানাচ্ছে যে ফোকলা যেন নতুন মানে একটা মুরগি ধরেছে, মানে তার সাথে এখন শুরুয়াত চলছে। তো সেক্ষেত্রে কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। বাট ফোকলার মতো মানুষ, সে যখন দেখলো যে গামলা আর আমার কাছে কিছুতেই ফিরবে না, আমাকে একটা মুরগি আবার ধরতে হবে, কারণ ও খেটে খাওয়ার ছেলে নয়। ও হচ্ছে তোমার পরের পয়সা ভেঙে, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ছেলে। ওরকম একটা যদি মুরগি ধরতে পারে, মানে গামলারই মতো একটু রোজগেরে মুরগি ধরতে পারে, তাহলে মোটামুটি ওর আরও কটা মাস অন্তত নির্দ্বিধায় নিশ্চিন্তে কেটে যাবে। তো সত্যি হলেও হতে পারে, বাট কতটা সত্যি আমি জানি না। মানে এটা হচ্ছে ফোকলার নতুন মুরগির আমি এইটুকু খবর পেয়েছি। ও বলেছে আমাকে আবার ডিটেলসে খবর দেবে। তো যাই হোক, যদি পাই খবর মানে তোমাদেরকে জানাবো। তো যেটা বলছিলাম, তো ব্যাগ বইতে তখন কিন্তু ফোকলার সঙ্গে গিয়েছিল, সে অযোধ্যাই বলো আর সুরাটই বলো। তো সেক্ষেত্রে এখন ওর ব্যাগ বইবার কেউ নেই, তাই ভীষণ চিন্তায় পড়ে গেছে, দুজনের জন্য এত ব্যাগ হয়ে গেছে। তো এইটুকুই মনে হলো যে না, ও দিল্লি যাচ্ছে, এবং দিল্লি থেকে
হতে পারে অন্য কোনো জায়গায় যাবে, যেহেতু ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট সঙ্গে নিয়েছে। হতে পারে দিল্লি যে দাদা বৌদি থাকে, যেহেতু এসছিল, ভাব ভালোবাসাটা একটু ভালোই গড়ে উঠেছিল, মানে এই তোমার মাসুতো দাদা বৌদি এসেছিল, দুদিন রইল ওদের বাড়িতে, তারপর ও ছাড়তে গেল। তো হতে পারে ওরা যেহেতু দিল্লিতে থাকে, হতে পারে ঠাম্মির সাথে ও একটুখানি কদিনের জন্য ঘুরতে যাচ্ছে, যেহেতু শাড়ি দুখানা ঢুকিয়েছে ওই ব্যাগে, সেটা দেখেই মনে হলো। অর্থাৎ যে শাড়ি কিনতে দিয়েছে, যেই শাড়ি সেই শাড়ি ঢুকছে, তো সেখানে শাড়ির পৌঁছে দেবে ও। তো দিল্লির থেকে কি আবার সুরাট যাবে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য? হলেও হতে পারে, কিন্তু সুরাট গেলে ও একা যাবে না, তাহলে দিল্লি থেকে কে ওর সঙ্গে যাচ্ছে? তাহলে কি ঠাম্মিকে দিল্লিতে ছেড়ে দিয়ে তারপরে ও সুরাট যাবে, বা ওর কোনো অন্য অন্য জায়গায়, যেমন অন্যান্য জায়গায় শ্যুট করতে যায়, মানে ওই তোমার প্রমোশন ভিডিও, সেই রকম কিছু ব্যাপার আছে কি? অতটা তো ডিটেলস জানি না, তবে এইটুকু পরিষ্কার যে ও কিন্তু এখন দিল্লি রওনা দিচ্ছে, কারণ ও নিজেই বলেছে বেশ অনেক দিনের ছুটিতে যাব। তো দিল্লি নিশ্চয়ই ঘরের কাছে নয়, যেতে আসতো 2-4 দিন। তো তারপরে আমার কাছে কথা হলো, তাহলে কি তৎকাল টিকিটে যাবে? কেন এই ওর ঠাম্মি এলো, নাকি আগেই টিকিট কাটা ছিল? অনেক প্রশ্ন মনের মধ্যে আসছে, যেহেতু খোলসা করে বলছে না, তো সেক্ষেত্রে বলাও যাচ্ছে না। তো আজকে দেখলাম ওর মাও ভিডিও দেয়নি। প্রশ্ন হচ্ছে, মাকে তাহলে সঙ্গে নিল না কেন? এই টুকটাক ঘোরাঘুরি করতে গেলে তো মা সঙ্গেই যায়। ওই যখন বিরিয়ানি খাওয়ার প্ল্যান থাকে, বাইরে খাওয়ার প্ল্যান থাকে, তখন মা সঙ্গে যায়, না হলে ওই মেয়ে একাই চলে যায়। তো দেখলাম আমরা রিসেন্ট জামাই ষষ্ঠীর দিনে বিরিয়ানি টিরিয়ানি খেলো। এবার বিরিয়ানির কথা বলতে গিয়ে না, এই জামাই ষষ্ঠীর কথা বলতে গিয়ে কালকে বাচ্চার বাবার কিছু কথা শুনলাম, যেটা দেখে মনে হলো সত্যি, মানে এই বক্রবর্তী পরিবার শুধু নোংরা নয়, প্রচণ্ড পরিমাণে লোভী। যেটা শুনলাম যে যখন বাবা ছেলের কিছুটা অশান্তি হয়েছিল, মানে এই বাচ্চার দাদুর সাথে বাচ্চার বাবার, হতেই পারে মনোমালিন্য এক সংসারে থাকলে হয়, তো সেক্ষেত্রে তখন শুনলাম যে এই সমস্ত সম্পত্তি, মানে মিত্রবাড়ির সমস্ত সম্পত্তি নাকি বৌমার নামে লিখে দেবে। মানে গামলা তখন বৌমা ছিল, মানে এখনও লিগালি বৌমাই আছে। তো সেই সময় নাকি মেসোমশাই মনস্থির করেছিল যে সম্পত্তি সমস্ত নাকি গামলার নামে লিখে দেবে। গামলা নাকি তখন প্রচণ্ড খুশি হয়েছিল। মানে কোনো বউ চায় যে আমি স্বামীর সঙ্গে সংসার করছি, স্বামী বর্তমান, সেখানে স্বামীকে ছেড়ে আমার নামে লিখে দেবে, স্বামীর ওপর রাগ করে। সেখানে তো শ্বশুরকে বোঝানোর চেষ্টা হবে যে না বাবা, তুমি ভুল করো না, এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিও না, যা হবে সব তো তোমার ছেলেই পাবে, নাতিই পাবে, আমি কেন মাঝখানে? ও মা, গামলা নাকি প্রচণ্ড খুশি, এবং সঙ্গে সঙ্গে নাকি বাবা মাকে খবরটা জানিয়ে দিয়েছিল, মানে গামলার বাবা মাকে। ও মা, ওরাও নাকি গামলার বাবা মা একদম দুজনে মিলে এসে নাকি মেসোমশাইয়ের ব্রেন ওয়াশ করতে আরম্ভ করেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের নামে লিখে দিন। তাহলে বুঝতে পারছো এরা যে শুধু যে নোংরা, এদের যে কোনো মান ইজ্জত সম্মান কিছু নেই সেটা নয়, প্রচণ্ড লোভী একটা পরিবার। অ্যাকচুয়ালি দেখবে না, হঠাৎ করে যদি কেউ বড়লোক হয়ে যায়, তারা দেখবে যেমন মানে ফুটানি মারে, যেমন মানে প্রচুর দেখায় যে আমাদের এই আছে, ওই আছে, সেই আছে, আমরা এই রেস্টুরেন্টে খাই, মানে হঠাৎ করে টাকা পেয়ে গেলে। আর তেমনি হচ্ছে ওরা প্রচণ্ড লোভী। আর যারা বনেদি বড় লোক, যারা প্রথম থেকেই টাকা পয়সা নেড়ে এসছে, দেখে এসছে, সম্পত্তি পেয়ে এসছে, বা মানে ঘেটেছে আর কি, জমি জমা আছে, তাদের না ওই সব জিনিসের প্রতি না অত লোভ থাকে না, কারণ তারা জানে যে এগুলো আমরা ভোগ করে এসছি। আর ওর ওই তো প্লাস্টারবিহীন ঘর এখনও পর্যন্ত। তো শুনলাম একবার জামাই ষষ্ঠীতে নাকি সিলিং ফ্যানও উপহার পেয়েছে। মানে জামাই ষষ্ঠী, জামাইকে না খেতে দিয়েই বাড়ি শুদ্ধ লোক খেয়ে নিয়েছে, এবং তারপরে সিলিং ফ্যানও উপহার পেয়েছে। উফ, কি কপাল করে সত্যি অমাবস্যা জামাই আর শ্বশুরবাড়ি পেয়েছিল মেয়ের। হ্যাঁ, যে জামাই ষষ্ঠী করছি, অথচ জামাই যে কোনো কারণেই হোক দেরি হয়েছে, তো সে কারণে বাড়ি শুদ্ধ লোক খেয়ে খুয়ে নিয়েছে। ওরে বাপরে, তারা আবার জামাই ষষ্ঠী দিয়ে বড় বড় ডায়লগ দেয়, তাই না? এই যে কদিন আগে গামলা দিয়েছিল যে কি বর ছাড়াও জামাই ষষ্ঠী করা যায়, একদম ওরা করেছে, সেটাই তো প্রমাণ যে বর ছাড়া, মানে বর এলো না, জামাই ষষ্ঠী খেলোই না, আমরাই ষষ্ঠীর খাওয়া মাওয়া খেয়ে ব্যাস সব খাওয়া দাওয়া হয়ে গেল, যার জন্য সব আয়োজন সে লাস্টে খাবে। তো এই রকমও শ্বশুরবাড়ি সত্যি কোনো ছেলের কপালে যেন না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই তো বর ছাড়াও জামাই ষষ্ঠী করা যায়। আর তারপরে আবারও দিল যে জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের জন্য সোনার গিফট কিনলাম, না জামাইয়ের জন্য গিফট কিনলাম, সোনা নয় সরি, জামাইয়ের জন্য গিফট কিনলাম। ও কোনোদিনও জামাইকে সেভাবে গিফট দিয়েছে কিনা আমার জানা নেই। ওই
যে গিফট কিনলাম, আমি তোমাদেরকে বলেইছিলাম যে নতুন কিছু জুটিয়েছে তার জন্যই ওই ব্রেসলেট, ওইটা কখনোই ওই নিপার কি বলবো বোনপতি বলে নাকি ভগ্নিপতির জন্য নয়, কারণ পরের দিন সেটা প্রমাণ হয়ে গেছে বর টর অনেকগুলো ভগ্নিপতি, তাহলে একটা ব্রেসলেট আসতো না। তো সেক্ষেত্রে ওই যে দিল্লি যাচ্ছে সেখানেই হয়তো কোনো কেউ আছে তাকে গিফট করার জন্য, তো সেই জন্যই গামলা লিখেছিল কিনলাম বলতে কি আমি কিনলাম সেটাই বোঝায়, কিনলো তাহলে করতে পারতো। তো যাই হোক, ওর কথার ফাঁকেই ও ধরা পড়ে যায়, কিছু করার নেই। কিন্তু সবচেয়ে দেখে বেশি অবাক লাগলো কালকের কিছু কথা শুনে, বাচ্চার বাবার কিছু কথা শুনে। এবার অনেকে বলবে এগুলো কেন ক্লিয়ার করলে না বা কিছু, অনেকের মনে ধারণা কেন কন্ট্রোভার্সি করছো, কেন ওকে বেচছো, কেন ওর সম্বন্ধে বলছো, ও তো তোমার নামগন্ধও নেয় না। দেখো ভাই, এগুলো বলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ও বলেই দিয়েছে যে আমার ড্যাশ মিত্র চ্যানেলটা আমার বেচবার জন্যই, আমি যতদিন না ডিভোর্স হবে আমি বেচবো। তো সেক্ষেত্রে শুনতে পাচ্ছি একটা সুখবর আসছে। তো আজকে শুনলাম লাইভেই তোরা ভিডিওতে, হ্যাঁ লাইভেই একজন প্রশ্ন করলো তোমার কি ডিভোর্স হয়ে গেছে, বললো না বলে থেমে গেল। তো সেক্ষেত্রে ডিভোর্সটা তাহলে এখনও হয়নি, তাহলে আর কিসের সুখবর জানি না, বলতে পারবো না। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, তো ও বেচবেই, বেচাটা ও বন্ধ করবে না। তার কারণ হচ্ছে যতদিন ডিভোর্স না হয় ততদিন এই সংক্রান্ত কিছু আলোচনা করে অন্তত চ্যানেলটাকে গ্রো করা যাবে। তো সেই জন্যই বসেছে, এবং লাইভ থেকে কিছু কমেন্টস তুলে নিয়ে সেগুলোর উত্তর যেতেই লাইভ শেষ। তো সেখানে অন্তত কিছু মানুষ জানলো যে বক্রবর্তী পরিবারটা শুধু কি বলবো নোংরা নয়, প্রচণ্ড লোভী কি করে, ওই যে ষষ্ঠীর সিলিং ফ্যান এগুলো পাওয়ার জন্য মানে ভালো হাতিয়ে নিয়েছে, ভালো। এবং দ্বিতীয় কথা হচ্ছে জমি জমা স্থাবর অস্থাবর সব মেয়ের নামে লিখে দেবে, বাবা মা ছুটে চলে এসছে। তার মানে কত লোভী। সত্যি কথা, ঈশ্বর আছে ওদের সঙ্গে, এটুকু বলতে পারি, মানে মিত্র পরিবারের সঙ্গে সত্যি ঈশ্বর আছে। তার কারণ হচ্ছে আজকে সেদিন যদি লিখেই দিতেন মেসোমশাই মাথা গরম করে যেভাবেই হোক ছেলের প্রতি বিরূপ হয়ে যদি বৌমাকে সব লিখে দিত, আজকে ওই ছোট্ট বাচ্চাটা কোথায় থাকতো বলো তো। ঠিক যেভাবে কড়া শীতে, মানে প্রচণ্ড শীতে বাচ্চার পিঠের থেকে খাট কেড়ে এনেছিল না, ঠিক সেইভাবে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। ওদের স্থান আজকে গাছতলায় রাস্তায় হতো। মানে সত্যি ভাবতেও অবাক লাগে। পারতো, ও করতো, মানে গামলা করতো, এটাই মানে কি বলবো হতো। কারণ যে একটা সামান্য খাট কাঁথা সে কেড়ে কুড়ে নিতে পারে, আর অত বড় সম্পত্তি, অত বড় বাড়ি, যদিও তখন অতটা বড় ছিল না, যাই হোক বাড়ি তো ছিল, সেটা লিখে দিলে পরে, সেটা ওর নামে হয়ে গেলে পরে ও ওই মানে দয়া করে ওর বাচ্চাকে থাকতে দেবে, সেই রকম মানসিকতা গামলার নয়। ও প্রচণ্ড লোভী, প্রচণ্ড নোংরা, প্রচণ্ড মানসম্মানহীন একটা মেয়ে। যাই হোক, গামলাকে তারপরেও অনেক মানুষ সাপোর্ট করে, কারণ ও নাকি পরিস্থিতির শিকার। ভাবো, পরিস্থিতির শিকার। তবে অনেকে বলছে যে একসঙ্গে আবার হয়ে যেতে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একসঙ্গে হয়ে যেতে। সত্যি কথা বলছি, তোমরা আজও এই কমেন্ট করছো গামলার এত অধঃপতনের পরেও, ভেবে দেখো তো তোমাদের বাড়ির পুরুষ বা তোমার ভাই বা দাদা যারা কমেন্ট করছো, মানে বাড়ির পুরুষেরা এই রকম একটা মহিলাকে কি মেনে নিতে পারবে যদি তাদের বাড়ির বউরা এরকম করে? সত্যি কারোর পক্ষে মন থেকে মেনে নেওয়া সম্ভব না। পরে এসে ও কি ক্ষতি করবে, গামলা জানে মারবে কি রাস্তায় বের করে দেবে কি করবে সেটা পরের কথা, কিন্তু প্রথম যে মন থেকে একটা গ্রহণ করা, সেটাই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সত্যি কথা বলতে আমারই গামলাকে ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে। কেন লাগে? কেন? অন্য কোনো কারণ নয়। কিন্তু ওর যদি সত্যিই সুমতি থাকতো, ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর যদি সত্যিই অত্যাচারিত হতো, ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর কিন্তু নিজের মতো করে জীবনটাকে কাটাতো, আরেকটা পুরুষের সঙ্গে জড়িয়ে পড়তো না। আরেকটা পুরুষের পর আরেকটা পুরুষ, আরেকটা পুরুষের পর আরেকটা পুরুষ, এবং মানে ওর মুখের ভাষা, এবং যেটা মানে কি বলবো, ফোকলার অনেক জায়গা থেকেই শুনেছি যে আমার শরীরের জ্বালা মেটাই, শরীরের গরম মেটাই। তো এই ধরনের মহিলাকে আর কি বলবো, তাদেরকে ঘেন্না লাগে বলবো না তো কি বলবো, যে শরীরের জ্বালা মেটাবার জন্য ক্ষণে ক্ষণে পুরুষ চেঞ্জ করে, তাকে ঘেন্না লাগারই কথা। তো যাই হোক, ভগবান আছে বলে অন্তত এই বক্রবর্তী পরিবারের লোভ লালসার হাত থেকে এই মিত্র পরিবার বেঁচে গেছে। এটুকু সত্যিই ভগবান আছে ওদের সঙ্গে। তবে একটা কথা শেষে বলতেই হয়,
এই যে ওদের পরিবার, সুন্দর সাজানো গোছানো পরিবার, সত্যি আমি বলবো যে শিলা দেবীর কিন্তু প্রচণ্ড অবদান আছে। আজকে সেই মানুষটাই অসুস্থ, অনেকে অনেক রকমের কমেন্টস করছে, অনেকে অনেক রকমের অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু মানবে কে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওনাকে দেখেছি প্রচুর পরিশ্রম করতে, প্রচুর মানে রান্না বান্না এটা ওটা, অত বড় বাড়ি সামলানো, বাচ্চা সামলানো, সবটা উনি নিজে হাতে করেন। তারপরেও উনি নিজের প্রতি প্রচণ্ড অবহেলা করেন। কেন করেন? তার কারণ হচ্ছে, জানি না কেন করেন, কিন্তু আমি বলবো সবার আগে হচ্ছে স্বামী, ছেলে, এদের মুখ চেয়ে বাঁচার আগেও আমার ওই ছোট্ট যে নাতিটা রয়েছে তার মুখ চেয়ে বাঁচতে হবে। কারণ ওই নাতিটার কাছে মা, যশোদা মা কিন্তু ওই নাতিটার কাছে উনি। আমার তো তাই মনে হয়। শ্রীকৃষ্ণের দুটি মা ছিল, আমাদের সোনা বাবারও দুটি মা। একজন জন্ম দিয়েছে, একজন হচ্ছে পালিতা মা, মানে পালন করছে, ছোটোর থেকে পালন করছে। তো সেক্ষেত্রে কার ভূমিকা বেশি ছিল আমরা খুব ভালো করেই জানি শ্রীকৃষ্ণের জীবনে। এখানেও সোনা বাবার ক্ষেত্রেও ঠিক তাই। তো ওনাকে তো ওই বাচ্চাটার মা, এখন উনি বাচ্চাটার মা, মমতা দিয়ে ঘিরে রেখেছেন। তো ওনাকে তো নিজের প্রচেষ্টায়, কে কি বললো, কে কি করলো, শুনলাম উনি ভীষণ অবহেলা করেন, ঠিকমতো ওষুধ খান না। তো সেক্ষেত্রে বাচ্চাটার মুখ চেয়ে, স্বামী ছেলে বাদ দিলাম, বাচ্চাটার মুখ চেয়ে ওনাকে নিজেকে নিজে ভালো রাখতে হবে। আর সবথেকে বড় কথা, সুগার এমন একটা রোগ না, আমার মনে হয় সাইলেন্ট কিলার। সুগার হচ্ছে সমস্ত মানে ডায়াবেটিস পেশেন্টদের প্রথম আর প্রধান মানে যে কারণ, যেটা মানে সুগার, সেটা হচ্ছে তোমার বিভিন্ন রোগের আকর যাকে বলে, মানে আতুর আতুর, মানে আরও রোগকে ডেকে আনে। আমি নিজে সুগারের পেশেন্ট গত 6 মাস ধরে। আমার যখন ফার্স্ট ধরা পড়ে 400 সুগার, আমার কোনো লক্ষণ ছিল না সুগারের, কিচ্ছু ছিল না। বাপের বাড়িতে বেড়াতে গেছি গত ডিসেম্বরে, বাপের বাড়িতে বেড়াতে গেছি, মা নর্মালি টেস্ট করে, সুগার মায়ের আছে হালকা, সুগার টেস্ট করে, তাহলে আমিও একটু টেস্ট করে নিই, ব্যাস। টেস্ট করতেই মাথা খারাপ, 400 সুগার। আমি বললাম আমার হতেই পারে না, আমার কোনো লক্ষণই নেই, কোনো সিমটম নেই, আমার হতেই পারে না। আমি আমাদের বাড়িতে এসে, মানে আমার এখানে এসে আরামবাগে এসে আমি টেস্ট করাবো। যথারীতি 7 দিন পরেই আরামবাগে এসে আমি আবার টেস্ট করালাম, একই 1-2 পয়েন্টের এদিক ওদিক। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। সেই 6 মাস ধরে আমি যে খাওয়া কন্ট্রোলে রেখেছি, আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, প্রচণ্ড, আমি ফুডি, ভীষণ ফুডি। তো সেক্ষেত্রে না, গামলার মতো অত খেতে পারি না, একই দিনে কচুরি, বিরিয়ানি, চাউমিন, আইসক্রিম পরপর অত খেতে পারি না, ভালোবাসি প্রচণ্ড খেতে। তো সেই যে 6 মাস, আজকে ডিসেম্বর থেকে প্রায় 6 মাস হতে চললো, আমি যে খাওয়া কন্ট্রোলে রেখেছি, আমার সুগারও কন্ট্রোলে। তবে ওই সুগার থেকে আমার ভেতরে ভেতরে ফ্যাটি লিভার, কোলেস্টেরল, তারপরে থাইরয়েড তো আগেই ছিল, হাই প্রেশার, সমস্ত রোগ চলে এসেছে। আমাকে অনেক বন্ধু বলে যে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে, তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে। এই রিসেন্টও এক দিদিভাই কমেন্ট করেছে, তুমি ভালো ডক্টর দেখাও, তোমার হেলথ ভীষণ খারাপ লাগছে। না, আমার ওয়েট দিনে দিনে কমে যাচ্ছে, কারণ ওই যে খাওয়া কন্ট্রোল। আর সত্যি কথা বলতে নেই, শিলাদেবী যে পরিমাণ ভাত খায়, ওই ভাতটা কিন্তু সুগারের জন্য একেবারেই নয়। সুগারের ভাত খেতে হয় 1 কাপ ভাত, একদম যে চায়ের চীনামাটির কাপের। আমি প্রথম 1 কাপ ভাত মেপে খেতাম, প্রথম পেটের কোণাও ভরতো না, এখন সত্যি ওই ভাতেই মানে একটু বেশি হয়ে গেলে আমার মানে কি বলবো, ভর্তি ভর্তি লাগে, অস্বস্তি হয়। মানুষ অভ্যাসের দাস। তো সেক্ষেত্রে আমি শিলাদেবীকে বলবো ভাতের পরিমাণ 1 কাপ, তার সাথে 1 বাটি ডাল, 1 বাটি সবজি, 1 প্লেট স্যালাড, মাছ, প্রোটিন তো রাখতেই হবে। এগুলো খেয়ে ফল, অবশ্যই ফলের মধ্যে আম, কলা, খেজুর বাদ দিতে হবে। বাদ মানে বাদই, ওনার শরীরটা যেহেতু এখন একেবারে খারাপ, একদিনে একটা বা একদিন ছাড়া একটাও নয়, টোটাল বাদ। মানে আমি সুগার স্পেশালিস্টকেই দেখিয়েছিলাম, মানে ডায়াবেটিস স্পেশালিস্টকেই দেখিয়েছিলাম, উনি আমাকে পুরো চার্ট করে দিয়েছিলেন। সেই চার্ট মানতে 400 সুগার থেকে আমার 1 মাসের মধ্যে নর্মাল সুগারে চলে এসেছে। উনি বলেছেন খাওয়া কন্ট্রোল না রাখলেই কিন্তু সুগার আবার বাড়বে, যার ধরে যায় তো ধরে যায়। তো আমি কন্ট্রোলে রেখেই মানে 3 মাসে 8 কেজি ওজন কমিয়েছি। তো আমাকে অনেকেই বলে তুমি রোগা হয়ে যাচ্ছ, তুমি রোগা হয়ে যাচ্ছ, অনেকে কমেন্ট করে যে অনেক রোগা হয়েছো। হ্যাঁ, আমি 3 মাসে 8 কেজি ওজন কমিয়েছি। আমার যে সালোয়ারগুলো আগে হতো না, সেগুলো এখন গায়ে নামে। তো আমি সুস্থ থাকতে চাই, কারণ আমারও শিলাদেবীর যেমন একটা ছোট্ট নাতি সমান ছোট্ট ছেলে আছে, সোনা বাবা রয়েছে, আমারও তো তাই রয়েছে না, ওদের জন্য আমাদেরকে বাঁচতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো শিলাদেবীর খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি। সুগার রোগটা সত্যিই সাইলেন্ট কিলার, না মানলে, নিজের প্রতি নিজের যত্ন না নিলে কেউ কিচ্ছু করতে পারবে না। এবং ওষুধ তো অবশ্যই কন্টিনিউ করতে হবে, এতটা বেড়ে গেছে। আর সুগার হচ্ছে শুধু সাইলেন্ট কিলার নয়, সঙ্গে চোখ যায়, সব কিছুই যায় একে একে শরীরের। এবং দ্বিতীয় কথা হচ্ছে সুগার রোগটা এমন না
ওই মানে আপ ডাউন এমন করে, যদি মানে কন্ট্রোলে না থাকে সুগার ফল করেও সঙ্গে সঙ্গে মানুষ শেষ হয়ে যায়। তো আমার বাবার তো সুগার ছিল, আমার মায়েরও হালকা আছে, এটা ভীষণ জেনেটিক একটা রোগ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু শিলাদেবীর রয়েছে, বাচ্চার বাবারও অর্থাৎ সন্দীপেরও কিন্তু কন্ট্রোলে থাকা উচিত। মানে ডাক্তাররাই বলে, এটা আমি বলছি না, আমাকে বলেছে, আমার ছেলেকে বলেছে 15 বছর হয়ে গেলেই প্রতি বছর একবার করে সুগার টেস্ট করাতে, যেহেতু আমাদের মানে কি বলবো ডায়াবেটিস টু টু টাইপ। তো সেক্ষেত্রে মানে বংশগত এটা। তো আমার ছেলের নেই, ছেলের এখনই আমি পরীক্ষা করিয়েছি, নেই, বলছে 15 বছর হয়ে গেলে প্রতি বছর আসবে, বাবা মায়ের থাকলে আসে, আমার যেমন বাবা মায়ের ছিল বলে এসছে। কিন্তু খাওয়া কন্ট্রোল রাখলে সব কিছু নিজের ওপর রাখলে সত্যিই কোনো অসুবিধা হয় না, ওই খাবারেই পেট ভরে যায়, অভ্যাস হয়ে যায়। আর উনি যে পরিমাণ ভাতটা খান ওনার মনে হয় কমানো উচিত। তো যাই হোক, একটু ডাক্তারি কথাবার্তা বলে ফেললাম, কারণ চোখের সামনে দেখছি খারাপ লাগছে, তো ওই জন্যই বলে ফেললাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে সোনা বাবাটা ভেসে যাবে, উনি না থাকলে না সোনা বাবা ভেসে যাবে, ঠিক সেই জন্যই বলা। না হলে ওনার স্বামীর জন্য বাঁচতে হবে, ছেলের জন্য বাঁচতে হবে সেটা বলবো না, ওই সংসারটার জন্য বাঁচতে হবে, আর ওই বাচ্চাটার জন্য ওনাকে অনেক অনেক বছর সুস্থভাবে বাঁচতে হবে। আর সুস্থ এটা উনি মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমি না থাকলে ওই বাচ্চাটার কী হবে, এই সংসারটার কী হবে, ওই বাচ্চাটার কী হবে, সেটা ভেবে ওনাকে নিজের কেয়ার নিতে হবে। কেউ বলে কয়ে হয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমার মতো মানুষ, আমি এত খেতে ভালোবাসি, এত খেতে সেই যদি দেখুন জিভকে পুরো বেঁধে ফেলেছি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জ্যাম, জেলি, আম, এত এত আম আসছে আজকে। হ্যাঁ, বাড়িতে লোকনাথ বাবার পুজো দিয়েছি বলে এক চির আম খেয়েছি। এত এত আম আসছে, আমি ছুঁয়েও দেখি না, নিজের অভ্যাস হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলো, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, অনেক ভাট বকে ফেললাম। বললাম কেন, কারণ নিজেও ভুক্তভোগী বলে বললাম আর কি। আর সোনা বাবার ভালোর জন্য বললাম, ওনার ভালোর জন্য না। ওনার ভালোর সাথে সোনা বাবার ভালো জড়িয়ে আছে, তো সোনার বাবার ভালোর জন্য ওনাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, সংসারটার জন্য বাঁচতে হবে, এইটুকুই উপদেশ দিলাম, ভালো উপদেশ দিলাম, আর কিছু না। জানি না উনি রাখবেন কি না বা দেখবেন কি না, অনেকেই উপদেশ দিচ্ছে। আর উপদেশ মেনে চলাটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কেউ তো আর ট্যাবলেট করে উপদেশ গুলিয়ে খাওয়াতে পারবে না, সম্পূর্ণ নিজের ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।